শুভ সকাল বন্ধুরা। আজ হলো 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লুরিনের সঙ্গে কংগ্রেসের সমঝোতা চূড়ান্ত, অখিলের সঙ্গে দর কষাকষি, 11 কেন্দ্রের সঙ্গে বরাকের একটি আসনও জাতীয় পরিষদকে, অবশেষে চূড়ান্ত হচ্ছে বিরোধী জোটের রূপরেখা, আসাম জাতীয় পরিষদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা এক প্রকার চূড়ান্ত, তাদের 11টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে, তবে একটি আসন নিয়ে টানাটানি এখনও অব্যাহত। রাইজর দলের সঙ্গে এখনও আলোচনা চলছে। বেশ কয়েকটি আসনের দাবি নিয়ে চলছে দর কষাকষি। তাছাড়া কার্বি আংলংয়ের 2টি আসন এপিএইচসিএলকে এবং সিপিএমকে 2টি, সিপিআইএমএলকে একটি আসন ছেড়ে দিচ্ছে কংগ্রেস। বিরোধী শিবিরে আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি কেউ, কিন্তু কংগ্রেস সূত্রে খবর লুরিনজ্যোতি গগৈর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় পরিষদকে 11টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গেছে। এর মধ্যে হুয়াং, ডিব্রুগড়, শদিয়া, স্বরূপতার, বিন্নাকান্দি, বড়মপুর, গুয়াহাটি সেন্ট্রাল, পলাশবাড়ি, বজালি কেন্দ্র পাচ্ছে জাতীয় পরিষদ। তবে 12টি আসনের দাবি না ছেড়ে ধেমাজি বা মরিগাঁওয়ের মধ্যে একটি কেন্দ্র দাবি করছে লুরিনের দল। বরাকের একটি কেন্দ্র এবং মাহমরা কেন্দ্রের দাবিও ছাড়েনি তারা। খবর হচ্ছে বরাকের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ এবং আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের মধ্যে একটি লুরিনের দলের হাতে যাচ্ছে, সেটা এক প্রকার চূড়ান্ত করে নিয়েছে কংগ্রেস। আসাম জাতীয় পরিষদের সঙ্গে আসন সমঝোতার রূপরেখা এক প্রকার চূড়ান্ত করে নিতে পারলেও রাইজর দলের সঙ্গে দর কষাকষি এখনও চলছে। এর মধ্যে খবর ছড়িয়ে যায় অখিলকে বাদ দিয়েই বাকি বিরোধী দলগুলির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করে নিচ্ছে কংগ্রেস। ফলে ক্ষুব্ধ অখিল সংবাদ মাধ্যমে বলেন, আসন নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে। এর মধ্যে কংগ্রেস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অসমিয়া জাতির সঙ্গে প্রতারণা করা হবে। আমরাও তখন বুটে লড়ব এবং কংগ্রেসের জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রেও নিরাপদ নয় কংগ্রেস। তবে কংগ্রেস নেতৃত্ব অবশ্য রাইজর দলকে বাইরে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার কথা অস্বীকার করেন। দেবাব্রত শইকিয়া থেকে গৌরব গগৈ দাবি করেন, রাইজর দলের সঙ্গে আসন নিয়ে আলোচনা এগোচ্ছে। অখিল সংবাদ মাধ্যমে জানান, মাত্র 3টি আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে টানাটানি চলছে। নাওবৈচা, দিং, বড়ছলা এবং দিশপুর কেন্দ্র আমরা দাবি করছি। এর মধ্যে 3টি কেন্দ্রের মীমাংসা হলেই আসন সমঝোতা হয়ে যাবে। এদিকে কংগ্রেস হাইকমান্ড প্রদেশ কংগ্রেসকে জোটের সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব দিয়েছে। দিল্লিতে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর গৌরব বলেন, জোট গঠনের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবগত করেছি আমরা, তারা আমাদের উপর ছেড়ে দিয়েছেন। কীভাবে জোট এবং আসন সমঝোতা এগিয়ে নেওয়া যায় সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে আমাদের। অপরদিকে পাতারকান্দির গোপালপুর হরিবাসর লঙ্গাই সেতুতে ফের ফাটল, আতঙ্ক জনমনে। নির্মাণের সবেমাত্র 6-7 বছরের মাথায় ফের পাতারকান্দির গোপালপুর হরিবাসর লঙ্গাই সেতুর বিভিন্ন পিলারে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় জনমনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেতুতে দ্বিতীয়বারের মতো ফাটল দেখা দেওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, কেননা ফাটলের ডালাইয়ের ভিতর থেকে বেরিয়ে আসা রডগুলো পিলারের উপরিভাগের ওজন ধরতে না পেরে যে কোনো সময় নদীতে ভেঙে পড়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠছে। এতে একরাশ আতঙ্ক তাড়া করছে স্থানীয়দের। সেতুটি ভেঙে পড়লে বৃহত্তর এলাকাটি সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে পাতারকান্দির রাধাপিয়ারি জিপির গোপালপুর, পিংচুড়া, বর্তল ও মধুরবন এলাকার জনগণ সহজে 8 নং জাতীয় সড়কের সাথে সংযোগ স্থাপনে সক্ষম হন। বিগত দিনে এখানকার জনগণের নদী পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকা ও বাঁশের সাঁকো। 2019-এ এই পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। এতে সরকারিভাবে ব্যয় হয় 5,75,93,800 টাকা। টেন্ডারের ভিত্তিতে কাজ পান আব্দুল কুদ্দুস নামের এক ঠিকাদার। নির্মাণ কাজে কারচুপি সংগঠিত হওয়াতে সেতুটিতে অকালে ভাঙ্গন ও ফাটল ধরেছে বলে অভিযোগ এলাকাবাসীর। 2023 সালে প্রথমে পিলারের ভাঙ্গন প্রকাশ্যে আসে। এতে দেখা যায় সেতুটি নিচের যে অংশে পাইলিং করা হয়েছে এর মধ্যে একটি খুঁটি পুরোপুরি ড্যামেজ হওয়ার পথে। এর 1 মাসের মধ্যে ভাঙ্গন ধরা খুঁটিটি মেরামত করে দেওয়া হয়।
বর্তমানে বাকি পিলারগুলোর একই হাল দেখা দিয়েছে। বিষয়টি তদন্তক্রমে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে এলাকার জনগণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে রামকৃষ্ণনগরে থানার জন্য বরাদ্দ জমিতে 2,60,00,000 টাকা ব্যয়ে নতুন থানা ভবনের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার। পাশে ছিলেন শ্রীভূম জেলার পুলিশ সুপার লীনা দুলে। বিধায়ক তার বক্তব্যে বলেন, এখন সড়কের পাশে নতুন থানা হবে। এই জায়গা ছিল কৃষি বিভাগের। এত বিশাল পরিমাণ জমি কৃষি বিভাগ পতিত ফেলে রাখায় তাদের নজরে আসে। অনেকেই বলেন, থানা বর্তমানে যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে স্থানান্তরের প্রয়োজন, কারণ গুরুত্বপূর্ণ এই থানা এক কোণে রয়েছে। এছাড়া স্টাফদের কোয়ার্টার থেকে শুরু করে আরও বড় জায়গা থাকার প্রয়োজন। সেই কথা চিন্তা করে সড়কের পাশে থাকা কৃষি বিভাগের জমি পেতে চেষ্টা চালান। জমি পেতে সাহায্য করেন সার্কেল অফিসার সৌভিক দত্ত। এরপর নতুন থানা ভবনের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি পেশ করেন। শুধু রামকৃষ্ণনগর থানা নয়, রাতাবাড়ি থানা ভবনের জন্য মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করলে এখন নতুন ভবনের কাজ শুরু হলো। বলেন, থানার উল্টো দিকে তৈরি হচ্ছে সমজেলা আয়ুক্তের কার্যালয়। এখন এই এলাকা আরও সুন্দর হবে। জেলা পুলিশ সুপার লীনা দুলে তার বক্তব্যে বলেন, বর্তমানে যে জায়গায় থানা রয়েছে সেখানে পর্যাপ্ত জমি নেই। এছাড়া কোয়ার্টারগুলি মোটেও সুবিধার ছিল না। থানা সবসময় সড়কের পাশে থাকলে সকলের জন্য সুবিধা হয়। বিধায়ক বিজয় মালাকার জমির ব্যবস্থা সহ বিল্ডিং নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করিয়ে আনায় তাকে অসংখ্য ধন্যবাদ জানান। বলেন, স্টাফরা ভালো কোয়ার্টার পাশাপাশি স্বচ্ছ অফিসে কাজ করতে ভালোবাসেন। সেই ব্যবস্থা এখন হয়ে যাবে। অপরদিকে শ্রীভূমি জেলার নিলামবাজারে এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পারিবারিক কলহের জেরে স্বামীর কুঠারের আঘাতে প্রাণ হারালেন স্ত্রী সুফিয়া বেগম। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় সোমবার। ঘটনার পর অভিযুক্ত স্বামী জয়নাল উদ্দিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রতিবেশীদের কথায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ হতো, তবে সেই বিবাদ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে তা কেউ ভাবতে পারেননি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনার দিন বাড়ির ভেতরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। কুঠারের আঘাতে ঘটনাস্থলেই সুফিয়া বেগমের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বাড়ির সামনে ভিড় জমে স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকেই হত্যার মূল কারণ বলে মনে করা হচ্ছে, তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অপরদিকে মহিলা প্রতিনিধিত্বের দাবিতে সোনাইর মাঠে কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন। আসাম বিধানসভায় আজ পর্যন্ত বরাক উপত্যকা থেকে কোনো মুসলিম মহিলা বিধায়ক নির্বাচিত হয়ে সদনে প্রবেশ করেননি। সেই প্রেক্ষাপটে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন মজুমদার। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এলাকার অধিকাংশ মহিলার মতামত ও উৎসাহে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নাজিয়া ইয়াসমিন মজুমদার জানান, সোনাই আসন থেকে কংগ্রেসের 12 জন টিকিট প্রত্যাশীর মধ্যে একমাত্র তিনি মহিলা প্রার্থী। মহিলাদের ন্যায্য দাবি দেওয়া অধিকার ও সামাজিক উন্নয়নের স্বার্থেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। দীর্ঘদিন ধরে কংগ্রেসের আদর্শে বিশ্বাসী হিসেবে দলীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি ইতিমধ্যেই দলীয় টিকিটের জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের গুরুত্ব বিবেচনা করে দলের হাইকমান্ড তাকেই প্রার্থিত্ব দেবে। উল্লেখ্য, সোনাই আসনে কংগ্রেসের 12 জন প্রত্যাশীর মধ্যে একমাত্র মহিলা হিসেবে আবেদন করে তিনি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। উচ্চশিক্ষিতা এই নেত্রী বর্তমানে সোনাই জুড়ে নিবিড় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গিয়ে মহিলাদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার কথা শুনছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।